আজকে আমি তোমাদের জন্য আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আজকের পার্ট 2 এর টপিকগুলো কি? পার্ট 2 এর টপিকগুলো হচ্ছে স্বাধীনতার মাত্রা, সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, আবহাওয়ার পূর্বাভাস ও হ্রদের গভীরতা। তো এই টপিকগুলো নিয়ে আজকে আমরা পার্ট 2 তে আলোচনা করব এবং পার্ট 2 এর মাধ্যমেই আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নামক চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে আমরা টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই স্বাধীনতার মাত্রা নিয়ে আমরা আলোচনা করব। তো স্বাধীনতার মাত্রা বলতে আসলে কি বোঝায়? স্বাধীনতার মাত্রা হচ্ছে কোনো বস্তুর গতিশীল অবস্থান প্রকাশ করার জন্য যতগুলা রাশির প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বলা হয়। আমি আবারও বলছি, কোনো বস্তুর গতিশীল অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যত সংখ্যক রাশির প্রয়োজন হয় সেই সংখ্যাটাকেই স্বাধীনতার মাত্রা বলা হয়। তো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমি লিখেছি স্বাধীনতার মাত্রা 3। তো এক পারমাণবিক গ্যাসগুলা কোনগুলা? আমরা এক পারমাণবিক গ্যাস হিসেবে উদাহরণস্বরূপ হিলিয়ামকে ধরে নিতে পারি। হিলিয়াম হচ্ছে একটি এক পারমাণবিক গ্যাস। এখন আমাদের যদি পরীক্ষায় এমসিকিউতে আসে যে হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা কত, তো আমরা ডিরেক্ট দাগাবো 3। অর্থাৎ আমরা জানি হিলিয়াম একটি এক পারমাণবিক গ্যাস। অনুরূপভাবে আমি লিখেছি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 5। অর্থাৎ দ্বিপারমাণবিক গ্যাস কোনগুলা? উদাহরণস্বরূপ যদি আমরা বলি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস। তো আমাদের পরীক্ষায় যদি আসে অক্সিজেনের স্বাধীনতার মাত্রা কত, তখন আমরা নিঃসন্দেহে দাগাবো 5। এখন ত্রিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমি লিখেছি স্বাধীনতার মাত্রা 6। এখন একটি ত্রিপারমাণবিক গ্যাসের উদাহরণ আমাদের দেখতে হবে। আমরা সবাই জানি ওজোন গ্যাস নামে একটা কথা আছে। তো ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। তো আমাদের যদি আসে যে ওজোন গ্যাসের স্বাধীনতার মাত্রা কত, আমরা বলবো 6। আমরা আদর্শ গ্যাস নামক চ্যাপ্টারটা পড়তেছি। তো আদর্শ গ্যাসের স্বাধীনতার মাত্রা কত, এটা তো আমাদের জানতেই হয়। তো আদর্শ গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। এবার আসি রৈখিক গতির ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3। তারপর আবর্তনরত কণার ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 5। এই স্বাধীনতার মাত্রাগুলা আমাদের সবারই মুখস্থ করে রাখতে হবে, কেননা এগুলা আমাদের এমসিকিউতে প্রচুর পরিমাণে আসবে, কাজে দিবে। আশা করি সবাই স্বাধীনতার মাত্রা ব্যাপারটা ক্লিয়ার হয়েছ। আসো অন্য একটা টপিক দেখা যাক। এখন আমরা আলোচনা করব সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প নিয়ে। তো আমাদের জানতে হবে সম্পৃক্ত বাষ্প কারা, তারা কিরূপ আচরণ করে, এবং অসম্পৃক্ত বাষ্প কারা, তারা কিরূপ আচরণ করে। তো আমরা প্রথমে লিখেছি তৈরি, অর্থাৎ সম্পৃক্ত বাষ্পটা কিভাবে তৈরি করা হয়? সম্পৃক্ত বাষ্পটা তৈরি করা হয় আবদ্ধ স্থানে। অন্যদিকে অসম্পৃক্ত বাষ্পটা কিভাবে তৈরি হয়? আবদ্ধ বা খোলা স্থানে। এখন সম্পৃক্ত বাষ্প কি মানে? সম্পৃক্ত বাষ্পটা বয়েল চার্লসের সূত্র মানে না। অন্যদিকে অসম্পৃক্ত বাষ্প বয়েল ও চার্লসের সূত্র মানে। এবার আসো তাপমাত্রার ব্যাপারটা কি। সম্পৃক্ত বাষ্পকে আমরা যদি তাপমাত্রা বাড়াই, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে সম্পৃক্ত বাষ্পটা অসম্পৃক্ত হয়ে যায়। আমি আবারও বলছি, তাপমাত্রা বাড়ালে সম্পৃক্ত বাষ্পটা অসম্পৃক্ত বাষ্পে পরিণত হয়। অন্যদিকে অসম্পৃক্ত বাষ্পের যদি আমরা তাপমাত্রা কমাই,
তাপমাত্রা কমালে অসম্পৃক্ত বাষ্পটা সম্পৃক্ত বাষ্পে পরিণত হবে। অর্থাৎ আমরা বুঝতেছি যে তাপমাত্রা বাড়িয়ে সম্পৃক্ত বাষ্পকে আমরা অসম্পৃক্ত বাষ্পে পরিণত করতে পারি, আর অসম্পৃক্ত বাষ্পের তাপমাত্রা কমিয়ে আমরা সেই অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করতে পারি। আশা করি সবাই সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প নিয়ে ক্লিয়ার কনসেপ্টটা পেয়েছো। তো আসো নতুন একটি টপিক নিয়ে আলোচনা করি। এবার আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করব। টপিক দুটি হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আমাদের প্রচুর সৃজনশীল আসে। তো আসো আমরা আগে জেনে নিই শিশিরাঙ্ক বলতে কি বোঝায়, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়। তো প্রথমে আমরা শিশিরাঙ্কে চলে যাই। আমাদের প্রথমেই জানতে হবে শিশিরাঙ্ক হচ্ছে এক ধরনের তাপমাত্রা। শিশিরাঙ্ক হচ্ছে এক ধরনের তাপমাত্রা। এখন কথা হচ্ছে শিশিরাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো স্থানের বায়ু তার ভেতরের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাটাকে শিশিরাঙ্ক বলা হয়। যদি আমরা সহজ ভাষায় বলতে চাই তাহলে বলবো যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেই তাপমাত্রাটাকে শিশিরাঙ্ক বলা হয়। শিশিরাঙ্ক নিয়ে আমাদের একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে T1 equal to T plus G into T1 minus T2। এটি হচ্ছে শিশিরাঙ্ক রিলেটেড সূত্র। এখন কথা হচ্ছে এখানে T1 কি, T কি, G কি, T2 কি। কথা হচ্ছে গিয়ে T হচ্ছে এখানে শিশিরাঙ্ক। আমাদের প্রশ্নে দুটা তাপমাত্রা দেওয়া থাকবে, এদের মধ্যে বড় তাপমাত্রাটা হচ্ছে T1। আমি আবারও বলছি, বড় তাপমাত্রাটা হচ্ছে T1 আর T2 হচ্ছে ছোট তাপমাত্রা। T2টা হবে ছোট তাপমাত্রা। এখন বাকি রইল জি। জি হচ্ছে গ্লেইসারের উৎপাদক। এইটা একটা ধ্রুবক সংখ্যা এবং এই সংখ্যাটার মান আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে। তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। জি দ্বারা বোঝায় গ্লেইসারের উৎপাদক। সামনে আমরা যখন শিশিরাঙ্ক রিলেটেড ম্যাথগুলো করব তখন আমরা আশা করি সূত্রটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। এখন আপাতত আমরা এই সূত্রের যেই জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। T1 দ্বারা হচ্ছে বড় তাপমাত্রা, T2 দ্বারা হচ্ছে ছোট তাপমাত্রা, T দ্বারা বোঝায় শিশিরাঙ্ক এবং G দ্বারা গ্লেইসারের উৎপাদক। তো আশা করি সূত্রটি সবার কাছে ক্লিয়ার। এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা নিয়ে কথা বলবো। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আমরা আপেক্ষিক আর্দ্রতার সূত্র থেকে খুব সহজেই আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা বের করতে পারবো। যেমন আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা আর সমান হবে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন যদি আমরা এই আপেক্ষিক আর্দ্রতার সূত্রটি মনে রাখতে পারি তো আমাদের যদি ক নাম্বারে আসে যে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, তখন আমরা সহজেই লিখতে পারবো এইভাবে যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ও বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। আশা করি সবাই সংজ্ঞাটি বুঝতে পেরেছো। তো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে ছোট এফ দ্বারা প্রকাশ করে, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে বড় এফ দ্বারা প্রকাশ করে, এবং আমরা আপেক্ষিক আর্দ্রতাকে সাধারণত পার্সেন্ট দ্বারা প্রকাশ করি। এই জন্য এটার সাথে আমরা 100%
গুণ করব, ফলে আমাদের যে রেজাল্টগুলো বের হবে আপেক্ষিক আর্দ্রতার, সেই রেজাল্টগুলো আমাদের পার্সেন্টে বের হবে। আশা করি আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কেও সবাই বুঝতে পেরেছো। তো এবার আসো শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি। আশা করি ম্যাথগুলো সলভ করলে তোমাদের শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার ব্যাপারটা ফুলি ক্লিয়ার হবে। এখন আমরা একটি ম্যাথ করব। ম্যাথটি হচ্ছে, কোনো একদিন বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 20.4 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা কত? 20 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ যথাক্রমে এত 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 দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাদের কি বের করতে হবে? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ও বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আমি আবারও বলতেছি, আমাদের বের করতে হবে আর। আর বের করার জন্য আমাদের ছোট এফ জানতে হবে, বড় এফ জানতে হবে, তাহলেই আমরা আপেক্ষিক আর্দ্রতাটা বের করতে পারবো। এখন আমাদের টার্গেট হবে কিভাবে ছোট এফ আর কিভাবে বড় এফ বের করব। এখন আমরা খেয়াল করলে দেখতে পারবো যে বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তার মানে বড় এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের জলীয় বাষ্পের চাপ কিন্তু দেওয়া আছে, অর্থাৎ আমরা প্রশ্ন থেকে বড় এফ এর মানটা পেয়ে ফেলতে পারি 25.21 মিলিমিটার। অর্থাৎ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বড় এফ সমান 25.21 মিলিমিটার। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে শিশিরাঙ্কে অর্থাৎ 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপটা বের করতে হবে, সেটাই হবে আমাদের ছোট এফ। তো আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ জানি, কিন্তু 20.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের বের করতে হবে। তো আমরা যদি 0.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি বের করি জলীয় বাষ্পের চাপ, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পের চাপের সাথে যদি আমরা যে 0.4 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পের চাপ বের করব, সেই দুইটা যদি আমরা যোগ করি, তাহলেই কিন্তু আমরা 20.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য জলীয় বাষ্পের চাপ পেয়ে যাব। এখন এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথমেই দেখতে হবে যে আমরা যে তাপমাত্রাটা নিয়ে কাজ করব, সেই তাপমাত্রাটা দেওয়া আছে তাপমাত্রাগুলোর কোন দুইটা তাপমাত্রার মাঝামাঝি। অর্থাৎ যেহেতু এখানে 20.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা চাপ বের করব, সেহেতু দেখতে হবে 20.4 ডিগ্রি সেলসিয়াস কোন দুইটা তাপমাত্রার মাঝামাঝি। এখানে 20 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি হবে। তো আমরা একটু ঐকিক নিয়ম ফলো করব। আমরা লিখব 22 মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পার্থক্যের জন্য আমি একটু শর্টকাট লিখতেছি, কারণ জায়গা আমাদের কম। তো 22 মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য চাপের পার্থক্য হয়। আবার এই দুইটা তাপমাত্রার চাপের পার্থক্য, অর্থাৎ 19.83 মাইনাস 17.54। আমরা তাপমাত্রার পার্থক্য যেমন দেখিয়েছি তেমনি চাপের পার্থক্য দেখিয়েছি। তো 2 ডিগ্রি তাপমাত্রা পার্থক্যের জন্য যদি চাপের পার্থক্য এত হয়, 1 ডিগ্রির জন্য কত হবে? 19.83 মাইনাস 17.54 বাই 2। এখন আমাদের বের করতে হবে কি 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য চাপ কত। তাহলে সুন্দর করে লিখব 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য হবে 19.83 মাইনাস 17.54 ইন্টু 0.4 বাই 2 সমান আমাদের ছোট এফটা বের করার জন্য এখন আমরা 0.4 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপটা বের করব, এবং সেটা হবে আমাদের 0.458 মিলিমিটার। অর্থাৎ 0.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পের চাপ হচ্ছে এত। তো আমাদের যেহেতু ছোট এফটা বের করতে হবে, তো ছোট এফটা কি হবে? 20.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ। তো 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের তো চাপ হচ্ছে
17.54, আর 0.4 এর জন্য চাপ হচ্ছে 0.458। তো এই দুইটা যখন আমরা যোগ করব তখন আমরা 20.4 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পাবো, এবং সেটা হচ্ছে 17.998 মিলিমিটার। এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারবো, কারণ আমরা যেমন বড় এফ জানি তেমন আমরা ছোট এফটা বের করে ফেললাম। এখন আপেক্ষিক আর্দ্রতা আর সমান হবে ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%। ছোট এফ এর মান আমরা বসাবো 17.998, নিচে বড় এফ এর মান বসাবো 25.21 ইন্টু 100%। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 71.39%। অর্থাৎ ওই দিন আপেক্ষিক আর্দ্রতা ছিল 71.39%। আশা করি সবাই ম্যাথটি বুঝেছো। খুব কঠিন কিছু ছিল না। আমাদের কাজ ছিল যে যতটুকু তাপমাত্রা আমাদের বৃষ্টি ছিল ওই তাপমাত্রাটার জন্য আমরা একটা ঐকিক নিয়ম ইউজ করছি। ঐকিক নিয়মের মাধ্যমে ওই ভাঙা যে তাপমাত্রাটা ছিল ওই ভাঙা তাপমাত্রার চাপ বের করছি, আর যে সম্পূর্ণ তাপমাত্রার চাপ ছিল ওইটার সাথে এটা যোগ করে ছোট এফটা বের করছি। আর বড় এফ আমাদের দেওয়াই আছে, তো বড় এফ ছোট এফ জানতে পারলেই তো আমরা আর বের করতে পারবো, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারবো। আশা করি সবাই বুঝেছো।